হ্যালো এভরিওয়ান, আরও একটা বাংলা ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা কবিতা পড়ব। কবিতা কোন কবিতা? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কবিতাটা কি তোমরা পড়ছো? এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা কবিতা। আসলে আমাদের বইয়ে যা কবিতা আছে সব কবিতাই সুন্দর, আমি সব ক্লাসের শুরুতে এটা বলে অনেক সুন্দর একটা কবিতা। তো এই কবিতাটায় মূলত মূল কথা কি বলা হয়েছে, যদি সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলা শুরু করি, যে কবিতাটার নাম কি, যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তার মানে কি, যে স্বাধীনতাকে পাওয়ার জন্য কি কি করতে হয়েছে, বা কি কি ত্যাগ স্বীকার করতে হয়েছে, বা কিসের কিসের মধ্য দিয়ে যেতে হয়েছে। কবিতাটার টাইটেল থেকে আমরা তো মূলত এটাই বুঝতে পারি, তাই না? তো কবিতাটায় মূলত এই সম্পর্কেই কবি বলেছেন, যে বিভিন্ন চিত্র তুলে ধরেছেন যে মানুষের উপর কিভাবে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। তারপরে একদম আমরা কিছু চরিত্রের নাম দেখতে পাই, যে সগির আলী, রুস্তম শেখ, মতলব মিয়া, এরকম, তারপরে সাকিনা বিবি, এরকম অনেকগুলো চরিত্রের নাম দেখতে পাই, যে তাদের কীরকম পরিণতি হয়েছে এবং তাদেরকে কী কী দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এরকম যে স্বাধীনতাকে পাওয়ার জন্য মানুষের কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেইটা হচ্ছে মূলত এই কবিতার মূল বিষয় হচ্ছে এটাই, যে স্বাধীনতার জন্য আমাদের কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, কত দুঃখ কষ্ট যন্ত্রণা আত্মত্যাগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটাই মূলত আমরা এই কবিতাটায় দেখতে পাবো। এবং শেষে আমরা দেখতে পাই যে এত কিছুর পরেও, এত অত্যাচার নির্যাতন, এরকম যে জীবন একদম মূল্যহীন হয়ে গিয়েছিল ওই সময়টা। হ্যাঁ, মানুষকে এমনভাবে মেরে ফেলা হচ্ছিল। এই সব কিছুর মধ্যেও যে মানুষ স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষায় কিভাবে তাও এগিয়ে গেছে, তাও নিজের দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বাজি রেখে এগিয়ে গেছে, সেটাও আমরা এই কবিতায় দেখতে পাবো। তো এখানে হচ্ছে আমাদের মূলত পাঠ পরিচিতি, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারবা। কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস কি, যে এই তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটা কে লিখেছেন? শামসুর রহমান লিখেছেন। শামসুর রহমানের এটা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এখানে দেখো, এখানে না দুইবার দুই কথা বলা আছে। একবার বলা হয়েছে যে শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। আবার বলা হয়েছে যে কবিতাটি কবির বন্দি শিবির নামক কাব্যের অন্তর্ভুক্ত। এখন জিনিসটা কনফিউজিং লাগতেছে না, যে কি, যে দুইটা কাব্যের অন্তর্ভুক্ত কেন হবে? দেখো, কিছু যারা মনে করো বইটই পড়ো, তারা আরও বেশি জানবা যে কবি লেখকদের এরকম থাকে না, যে মনে করো এটা তো একটা কবিতা, তাই না? তো এটা একটা কবিতা, এটা একটা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তো থাকবেই। বা কবিতাটা যখন প্রথম প্রকাশিত হয়, সেটা একটা কাব্যগ্রন্থের আন্ডারে প্রকাশিত হবে। একটা কবিতা তো এক পৃষ্ঠার একটা কবিতা তো আর প্রকাশিত হয় না, তাই না? সেটা তো কেউ কিনবে না। তো একটা কবিতা একটা বইয়ে প্রকাশিত হয়। তো সেই প্রথম বইটা হচ্ছে আমাদের এই বন্দি শিবির থেকে। এখানে আমি কেন ব্র্যাকেট দিছি? বন্দি শিবির থেকে, কবি বইয়ের নামই হচ্ছে বন্দি শিবির থেকে, ঠিক আছে? আর এরপরে এমন আমরা দেখছি না যে হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ উপন্যাস, এরকম আলাদা আলাদা বই আছে। তো ওই রকম যে পরে আবার তার যে শ্রেষ্ঠ কবিতাগুলো, সেগুলোর যে সংকলন, সেটার নাম হচ্ছে এই শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা। এই কবিতাটা নেওয়া হয়েছে হচ্ছে এই বইটা থেকে, কিন্তু এটা হচ্ছে প্রকাশিত হয়েছিল কবির বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থে। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু আছে তোমাদের জন্য? কবিতাটি মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক দলিল। আচ্ছা, এই লাইনটা আমরা একটু মনে রাখি। হ্যাঁ, কেন মনে রাখবো? কারণ এই লাইনটা একটা সুন্দর লাইন, মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক দলিল। এটা আমরা চাইলে আমাদের সৃজনশীলে লিখতে পারবো। এবং সেকেন্ডলি হচ্ছে এটা এমসিকিউতেও আসতে পারে, যে যদি এমন আসে যে মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক দলিল কোন কবিতাটি? 4টা মুক্তিযুদ্ধের কবিতা দিয়ে দিল। এখন সেন্স খাটাইলে তো মনে হয় যে 4টাই হওয়ার কথা, তাই না? এখন আমি এই কবিতা বা আরও মুক্তিযুদ্ধ বিষয়ক আরও 3টা কবিতা যদি পাশাপাশি বসায় দিই, সাহিত্যিক দলিল তো সবগুলাই। কিন্তু বইয়ে লেখা আছে কোনটা? বইয়ে লেখা আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। ওকে, আচ্ছা, এবার আমরা একটু লাইন বাই লাইন ব্যাখ্যা দেখবো, ঠিক আছে? এই কবিতাটা আসলে আমার অনেক পছন্দ। এই কবিতাটা আমি আবৃত্তি করে প্রাইজ পাইছিলাম স্কুলে থাকতে। তো চলো দেখি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। যে বলছে যে তোমাকে পাওয়ার জন্য আর কতবার রক্তগঙ্গায় ভাসতে হবে। এই কথার মানে কি, যে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ শহীদ হচ্ছে, যে তাদের রক্ত দিয়ে যেন একটা নদী হয়ে যাচ্ছে, যে আমরা এই রক্তগঙ্গায় ভাসতেছি স্বাধীনতাকে পাওয়ার জন্য। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। খান্ডব দাহন মানে কি? খান্ডব এটা হচ্ছে সম্ভবত ভারতের একটা জায়গা, যেই জায়গাটা হচ্ছে এরকম পুড়ায় দেওয়া হয়েছিল। এই জায়গাটা হচ্ছে হ্যাঁ, অনেক বড় একটা জায়গা পুড়ায় দেওয়া হয়েছিল। তো এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস না, যে একটা বড় জায়গা দাও দাও করে জ্বলতেছে। তো এখন যে মুক্তিযুদ্ধের সময় এই সিচুয়েশনটাও এরকম, যে গ্রামের পর গ্রাম জ্বালায় দেওয়া হচ্ছে। সেই খান্ডব দাহনের কথাই মনে পড়ে যাচ্ছে, যে সেই খান্ডব দাহন আমরা মহাভারতের সময় দেখছি, সেই খান্ডব দাহন আমাদের আর কতবার দেখতে হবে।
তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী। যে তুমি আসবে বলে তোমার অপেক্ষায়, তোমার প্রতীক্ষায় সাকিনা বিবির কপাল ভাঙলো, অর্থাৎ এই যে সাকিনা বিবি সে হচ্ছে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী, অর্থাৎ কি তিনি হচ্ছে সিঁথির সিঁদুর মুছে গেল মানে কি, মানে হচ্ছে তিনি স্বামীহারা হয়েছেন। দেখো এখানে কিন্তু আমাদের বলছি না যে এই কবিতাটা অনেকগুলো চরিত্রের নাম আছে, এই চরিত্রের নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে, এবং কে কি ছিল, কার পরিণতি কি হয়েছিল, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। যেমন সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী, অর্থাৎ হরিদাসী বিধবা হয়েছে। ওকে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। যে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক, যে বড় বড় ট্যাঙ্কে করে আসতো না যুদ্ধ, মানে ওই পাকিস্তানি হানাদারা হচ্ছে ট্যাঙ্কে করে আসতো, অস্ত্র শস্ত্র সজ্জিত ট্যাঙ্ক নিয়ে, এবং সেটা যে সাউন্ড করতো মনে হতো একদম দানবের মতো চিৎকার করতেছে, কারণ এটা তো একটা ভয়ের জিনিস, তাই না? যে ট্যাঙ্ক কেন আসতো? মানুষকে খুন করার জন্য, মানুষকে অত্যাচার নির্যাতন করার জন্য। তাই এই জিনিসটাকে আরো বেশি দানবের মতো মনে হতো, যে একটা দানবের মতো জিনিস আসছে আবার সবাইকে মেরে ফেলতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। যে তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, কারণ এইগুলা কিন্তু এই যে ছাত্রাবাস বস্তি এইসব জায়গায় হচ্ছে টার্গেট করে করে একদম খালি করে দিত। 25শে মার্চ রাতে যখন শুরুতে পাকিস্তানিরা এই দেশে হত্যাযজ্ঞ শুরু করছে, ওরা গিয়ে এই ছাত্রাবাস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসস্থল, এই জায়গাগুলোর আগে টার্গেট করছে, যে যে ভার্সিটিগুলোর যে হোস্টেলগুলো আছে ওইগুলা সবার আগে গিয়ে তারা একদম মানে একদম সাফ করে ফেলছে, সব মানুষ মেরে ফেলছে, যাতে হচ্ছে কেন, কারণ এই তরুণরাই তো হচ্ছে দেশের জন্য আগায় যাবে, তাই না? তাই যদি তরুণদেরকে সবার আগে মেরে ফেলতে পারে তাইলে তো ওদের থ্রেট অনেক কমে গেল। তাই এরকম ধরে ধরে সব উজাড় করে ফেলতো। রিকয়েললেস রাইফেল হচ্ছে একটা রাইফেলের একটা ধরন, আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র, অর্থাৎ এই যে খই ফুটলে যে একটা টাস টাস করে সাউন্ড হয় না, তো মানে এত ফ্রিকুয়েন্ট গোলাগুলি চলতো, এত ফ্রিকুয়েন্ট গোলা, মানে এই গোলা বারুদের শব্দে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, যেটা মনে হতো যে একটা খই ফোটানোর মতো শব্দ করতেছে। এই খই ফোটানো মানে হচ্ছে গুলির আওয়াজ। খই ফোটানো মানে কি? খই ফোটানো মানে হচ্ছে গুলির আওয়াজ। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। যে ছাই হলো গ্রামের পর গ্রাম, এটা তো বুঝতেই পারতেছো যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল, সেটার কথা বলা হয়েছে। বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে, ভগ্নস্তূপ মানে কি? ভগ্নস্তূপ মানে হচ্ছে ধ্বংসস্তূপ। বিধ্বস্ত পাড়ায় অর্থাৎ যে পাড়াটা এরকম ধ্বংস হয়ে গেছে, প্রভুর বাস্তুভিটায় অর্থাৎ সেই কুকুর যার বাড়িতে থাকতো তাকে বলা হচ্ছে সেই কুকুরের প্রভু, তার বাস্তুভিটায় অর্থাৎ তার বাসস্থানের, তার বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়ায় কুকুরটা আর্তনাদ করছে। এখানে কি প্রকাশ পাইছে? যে মানুষের সাথে সাথে যে পশু পাখি, প্রকৃতি, তারাও একই সাথে প্রতিবাদ জানাচ্ছে, তারাও একই সাথে এই দুঃখের মধ্যে দিয়ে, এই বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে সেটা প্রকাশিত হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবোধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। কি কি বলবো, যে কি দুঃখজনক একটা লাইন, যে অবুঝ শিশু যে কিছু বোঝে না পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিচ্ছে। যেই শিশুর হয়তো তার মা বাবার সাথে খেলার কথা, তার মা তাকে খাওয়াবে, তার বাবা তাকে খেলতে নিয়ে যাবে, সেই শিশু পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিচ্ছে। স্বাধীনতা, তোমার জন্য থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। তো এই পর্যন্ত হচ্ছে যে আমাদের যে অত্যাচার, নির্যাতন, যে ত্যাগ, সেগুলোর কথা শেষ, ঠিক আছে? এখন কি বলতেছে? যে মানুষ তবুও যে স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, এই ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে দেখব। যে তোমার জন্য থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। এই যেখানে প্রাকৃতিক একটা সিচুয়েশন ব্যাখ্যা করা হয়েছে। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। যে তোমার জন্য, আচ্ছা এই লাইন তো তোমরা বুঝতেই পারছো তাই না? যে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের মানে কি? যে তার ঘরটা পুড়ায় দেওয়া হয়েছে এবং সে সেই
পুরানো ঘরে, দগ্ধ ঘরেরই খুঁটিটা নড়বড়ে হয়ে গেছে, সেই খুঁটি ধরে তার স্বাধীনতার জন্য অপেক্ষা করে দাঁড়ায় আছে। তাইলে কে দাঁড়ায় আছে? মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়ায় আছে। আর কে বসে আছে? উদাস দাওয়ায় থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে। চরিত্রগুলো আমরা একটু খেয়াল রাখি। হ্যাঁ, ঠিক আছে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। যে এক অনাথ কিশোরী, সেও হয়তো যুদ্ধেই তার বাবা মাকে হারাইছে, শূন্য থালা হাতে পথের ধারে হাড্ডিসার এক অনাথ কিশোরী বসে আছে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক। তাহলে সগির আলী কে? সগির আলী হচ্ছে শাহবাজপুরের জোয়ান কৃষক, ঠিক আছে, এটা মনে রাখবো। সগির আলী কে? সগির আলী হচ্ছে শাহবাজপুরের জোয়ান কৃষক। ওকে। কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা। তাহলে কেষ্ট দাস হচ্ছে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। কেষ্ট দাসের নাম আমরা মনে রাখবো। কে কে? সগির আলী শাহবাজপুরের জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। মতলব মিয়াকে? মতলব মিয়া হচ্ছে মেঘনা নদীর মাঝি, ঠিক আছে, যে অনেক সাহসী একটা লোক, যে গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, যে সে উদ্দাম ঝড়ের মধ্যেও নৌকা চালায়, আগায় যাইতে পারে। এখানে কিন্তু আরো একটা জিনিস প্রকাশ পাইছে, যে মতলব মিয়া কিন্তু যে একটা প্রতিবাদী লোক। হ্যাঁ, সে কিন্তু এই যে মাতৃভূমি রক্ষার জন্য এগিয়ে যাবে, কারণ সে এই ঝড়ের মধ্যেও যে সাহস নিয়ে নৌকা চালাইতে পারে, এমন একটা লোক মাতৃভূমির বিপদেও এগিয়ে যাইতে পারে। রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। তাহলে রুস্তম শেখ কে? রুস্তম শেখ হচ্ছে ঢাকার রিক্সাওয়ালা, যিনি শহীদ হয়েছেন এবং যার ফুসফুস এখন পোকার দখলে, অর্থাৎ যে তাকে মেরে ফেলা হয়েছে এবং তার লাশটা হয়তো কোথাও একটা পড়ে আছে এবং তার লাশটা আস্তে আস্তে পোকারা খাচ্ছে, এইরকম একটা সিনারিও ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই স্লাইডে আমরা কয়টা চরিত্র দেখলাম? সগির আলী শাহবাজপুরের জোয়ান কৃষক, তারপরে কাকে দেখলাম? কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, আর লাস্টে কাকে দেখছি? রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। ওকে, আচ্ছা, এখানে সেটার ব্যাখ্যাটাই লেখা আছে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। আর রাইফেল কাঁধে একটা ছেলে, যে হচ্ছে এরকম বনে বাদারে ঘুরে বেড়ায় দেশকে স্বাধীন করার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, সবাই, এই যে আমরা এর আগে যাদের কথা পড়লাম, এবং এই যে রাইফেল কাঁধে ঘুরে বেড়ানো তেজি তরুণ, সবাই স্বাধীনতার জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। যে একটা মানুষ জীবিত হোক, মৃত হোক, যেই অবস্থায় থাকুক, সবাই স্বাধীনতার জন্যই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এখানে বলছে যে স্বাধীনতা যখন আসবে তখনকার একটা ছবি আমাদের কবি এখানে আঁকেন। কীরকম ছবি? যে মনে হবে যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা ঘোষণা, একটা মানে জ্বলন্ত একটা ঘোষণা যেন জ্বলে উঠছে, সব কিছু যেন একদম জ্বলে উঠছে, এই দেশে স্বাধীনতা এসেছে, বাংলা স্বাধীন হয়েছে, যেন মনে হবে যে পুরো পৃথিবীটা একদম জ্বলে উঠেছে, যে স্বাধীনতার একটা তাপ, স্বাধীনতার একটা আলো জ্বলে উঠেছে। নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, যে নতুন পতাকা উড়বে, চারিদিকে দামামা বাজবে, যে তোমাকে এভাবে আয়োজন করে বড় করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাঙালি মুক্তিসেনাদের দেখো অর্জিত স্বাধীনতার গৌরব গাথার কাহিনী জানিয়ে এই বাংলায় স্বাধীনতাকে আসতেই হবে। কারণ এত মানুষ স্বাধীনতার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, এত মানুষ তাদের জীবন দান করেছেন, তাই এই বাংলায় স্বাধীনতাকে আসতেই হবে। এটাই দেখি আমরা এই কবিতায়। ওকে, ও আচ্ছা, খান্ডব কি মহাভারতের একটি বিখ্যাত অরণ্য, আমি একটু নিজেই ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে এরকম পুরাই দিছিল, তো আমাদের দেশে এত ধ্বংসযজ্ঞ দেখে, এত আগুন জ্বালাই দেওয়া দেখে সেই খান্ডব দাহনের সাথে আমাদের কবি এই ব্যাপারটা তুলনা করেছেন। ওকে, এগুলো হচ্ছে আমাদের বইয়ের শব্দার্থ, এগুলো তোমরা একটু বই থেকেই পড়ে নিবা। এবার আমরা একটু অনুধাবনমূলক কোয়েশ্চেন দেখি, ঠিক আছে? বলছে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, বলতে কি বুঝাইছেন? এই যে কি বোঝানো হয়েছে, যে এতজন মানুষ শহীদ হচ্ছে, তাদের রক্ত দিয়ে মনে হচ্ছে যে একটা, মানে তাদের রক্ত নদীর মতো মানে এত বেশি মানুষ যে মনে হচ্ছে যে একটা রক্ত গঙ্গা তৈরি হয়ে গেছে, যে এরকম আরো কত স্বাধীনতার জন্য আরো কত মানুষের জীবন দিতে হবে বা আরো কত মূল্য দিতে হবে, সেটাই হচ্ছে এখানে জানতে চাওয়া হয়েছে।
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এখানে কিসের কথা বলা হয়েছে? যে স্বাধীনতার জন্য 1971 সালে অনেক নারীরা তাদের স্বামীদের হারিয়েছেন, অনেক নারী বিধবা হয়েছেন, তাদেরই একজন প্রতিনিধি হিসেবে এখানে হরিদাসীর কথা বলা হয়েছে। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এখানে কেন এরকম কথা কেন বলেছেন? যে স্বাধীনতার জন্য বাঙালি কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে স্বাধীনতাকে আনতেই হবে, যত কষ্ট করেই হোক, যত মানুষের জীবন দিয়েই হোক, স্বাধীনতাকে এই দেশে আসতেই হবে। সাকিনা বিবির কপাল ভাঙলো। এখানে কি বোঝানো হয়েছে? যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কিন্তু অনেক নারীদের অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে, তাদেরকে তাদের ফ্যামিলি থেকে ধরে নিয়ে গেছে এবং তারা একদম নিঃস্ব হয়ে গেছে। এই যে নারীদের প্রতি যে অত্যাচার নির্যাতনটা করা হয়েছে, সেই চিত্রটাই আমরা এখানে সাকিনা বিবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ছাত্রাবাস বস্তি উজাড় হলো কেন? কারণ এই যে ছাত্রাবাস বস্তিকে মানে পাকিস্তানি সেনারা সবাইকে হত্যা করে ফেলতেছিল, তাদেরকে এই যে অগ্নিসংযোগ করে তাদেরকে গুলি করে সবাইকে হত্যা করে ফেলা হচ্ছিল। আমি যে লাইনগুলো বলতেছি এটা কিন্তু হচ্ছে এক একটা কোয়েশ্চেনের মূল আনসার। হ্যাঁ, অনুধাবন প্রশ্ন তো আর লাইন বাই লাইন আমি তোমাদের শিখাই দেওয়া সম্ভব না যে এটা 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 লিখবা। মূলত কীভাবে লিখবা? মূলত প্রথমে এক লাইনে মূল উত্তরটা লিখবা। আমি তোমাদেরকে মূল উত্তরটা বলে বলে যাচ্ছি এবং আশা করি এতে তোমরা আরও বুঝতে পারবা যে কোনো প্রশ্ন আসলে কিভাবে আমরা মূল উত্তরটা সেখান থেকে বের করে আনতে পারি। কারণ কবিতাটা কিন্তু আমি তোমাদের পুরোটা বুঝাই দিচ্ছি, তো কবিতাটা আশা করি তোমরা পুরোটা বুঝছো। যদি না বুঝে থাকো কবিতাটা আরো একবার পড়বা এবং শব্দার্থ যেগুলো আছে ওগুলো দেখবা, পাঠ পরিচিতিটা দেখবা, বুঝে যাবা। এত কমপ্লিকেটেড কিছু না, একদম সহজ জিনিস। তো কবিতাটা ভালো মতো বুঝলেই কিন্তু তোমরা মানে যদি প্রত্যেকটা লাইন তোমাদের মাথায় থাকে, নট মুখস্থ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা লাইন মুখস্থ রাখার দরকার নেই। একটা কবিতা তুমি পড়বা, এই কবিতাটা স্পেশালি পড়লে তুমি এমনিই বুঝতে পারবা যে কোন লাইনে কি বুঝাইতেছে। হ্যাঁ, আমি তো তোমাদের বুঝাই দিলাম। তো কবিতাটা তোমরা বুঝলে কিন্তু তোমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখেই বুঝতে পারবে যে এটার ব্যাখ্যা কীরকম হওয়া উচিত। তো প্রথম যে লাইনটা বা মূল যে আনসারটা সেটা আমি তোমাদের একটু ধরাই দিতেছি, যাতে তোমরা নিজেরা, এই জন্য ধরাই দিচ্ছি না যে আমি যেটা বলবো তোমরা ওইটাই হুবহু লিখবা, আমি তোমাদের ধরাই দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা নিজেরা কিভাবে ধরতে পারবা, নিজেরা কিভাবে আনসারটা পরীক্ষার খাতায় লিখতে পারবা। ওকে, আচ্ছা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো কেন এটা তো বলছি। নেক্সট, জলপাই রঙের ট্যাঙ্কের দানবের সাথে তুলনা করা হয়েছে কেন? এই যে ধ্বংসযজ্ঞের জন্য, এর ভয়াবহতার জন্য, জিনিসটা এতটা ভয়াবহ যে মানুষ এটা কারণ এটার কাজটা কী ছিল? এটার কাজ ছিল যে এটা যখন আসতো একটা আতঙ্ক সবার মধ্যে ছড়ায় পড়তো। কারণ এই জলপাই রঙের ট্যাঙ্ক আসছে মানে কি? মানে এখানে এখন অনেক মানুষকে খুন করা হবে, অনেক মানুষকে হত্যা করা হবে। তাই এটা মানুষের মনে একটা ভয়ের একটা বস্তু হয়ে গেছে, তাই না? তো এই ভয়টার জন্য এটাকে দানবের মতো মনে হইতো। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বলতে কবি কি বুঝিয়েছে? নতুন পৃথিবী বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্বাধীন বাংলাদেশকে বোঝানো হয়েছে। খুব সহজ, তাই না? যে কি বলছে? যে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। কেন তার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে? কারণ সে একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখে। সেই নতুন পৃথিবীটা কি? সেই নতুন পৃথিবীটা হচ্ছে যে আমাদের স্বাধীন বাংলাদেশ। ওকে, আচ্ছা, এবার আমরা একটা সৃজনশীল দেখি, চলো। 1947 সালে ইংরেজ শাসনের অবসানের পর পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। বৈষম্য নীতি শুরু করেন তারা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু এদেশের ছাত্র শিক্ষক সহ আপামর জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ করে এবং বুকের তাজা রক্ত বিসর্জন দেয়। উদ্দীপকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর আচরণে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে মানুষের উপর অত্যাচার নির্যাতন করা, মানুষের উপর বৈষম্য করা, এই দিকটাই তো প্রকাশিত হয়েছে, তাই না? খুবই সহজ জিনিস। এই যে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালির উপর নির্যাতনের দিকটি ফুটে উঠেছে। এবারে ঘ নাম্বারের প্রশ্ন দেখি। তারপরে তোমরা সেকেন্ড প্যারায় কি লিখবা? সেকেন্ড প্যারায় লিখবা যে উদ্দীপকে কি লেখা আছে সেটা তোমাদের নিজের ভাষায় লিখবা, এবং থার্ড প্যারায় হচ্ছে এটার সাথে আমাদের কবিতার কোন কোন দিকগুলা মিলে সেটা লিখবা, ঠিক আছে? সেকেন্ড প্যারায় লিখবা উদ্দীপক থেকে, থার্ড প্যারায় লিখবা কবিতা থেকে। তোমরা চাইলে এটা রিভার্সও করতে পারো, যে আগে কবিতা থেকে লিখবা, তারপর হচ্ছে ওইটার সাথে কি কি মিলে সেটা মানে উদ্দীপকের কথাটা থার্ড প্যারায় লিখবা, এটা চাইলে করতে পারো। কিন্তু আমি সবসময় সেকেন্ড প্যারায় হচ্ছে উদ্দীপকেরটা লিখতাম এবং থার্ড প্যারায় হচ্ছে কবিতাংশেরটা লিখতাম। আমার কাছে মনে হতো যেভাবে আনসারটা বেশি সুন্দর হয় এবং আমি ভালো নাম্বারও পাইতাম এভাবে লিখেই। সুন্দর হয় কেন? কারণ আমার উদ্দীপকের যে ব্যাপারগুলো সেগুলো আমি আগে লিখলাম। হ্যাঁ, কারণ কবিতার কথা তো আমার বড়, তাই না? যে কবিতা থেকে মানে উদ্দীপকটা আমার হচ্ছে যেটা দেওয়া আছে সেটা, আর কবিতাটা হচ্ছে আমি যেটা নিজে পড়ছি। তো আমি এটা যদি আগে মানে
কবিতাটা যদি পরে লিখি তখন আমি সেটা উদ্দীপক থেকে কম্বাইন করে আমার মাথায় কি আছে দুইটা মিলায় সুন্দর করে লিখতে পারবো। এই জন্য হচ্ছে আমি তোমাদেরও রেকমেন্ড করবো এভাবে লেখার জন্য, যে আগে উদ্দীপকের কথা লিখবা এবং থার্ড প্যারায় গিয়ে কবিতায় কীভাবে মিল আছে সেগুলো লিখবা। ওকে, আচ্ছা, তারপর আমরা ঘ নাম্বার দেখি। উদ্দীপকের ছাত্র শিক্ষক সহ আপামর জনতার ভূমিকায় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবির মনে আশা জাগিয়েছে, মূল্যায়ন করো। আচ্ছা, হ্যাঁ, এটা তো বক্তব্যটা তো সঠিক। তাইলে বক্তব্যটা কেন সঠিক আমরা এক লাইনে কি বলতে পারি, যে কারণ এইখানে উদ্দীপকে যেভাবে ছাত্র শিক্ষক সহ সবাই একসাথে প্রতিবাদ করতে এগিয়ে গেছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় আমরা দেখতে পাই একইভাবে যে এই দেশের মানুষ দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীনতার জন্য তাদের নিজের জীবনের ঝুঁকি রেখে শুধুমাত্র দেশপ্রেমের জন্য এগিয়ে যাচ্ছে, এভাবে লিখতে পারি, তাই না? যে এটা দেখেই কবির মনে আশা জাগে যে এই যে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো যে তেজি তরুণের কথা বলা হয়েছে, এই যে এই চরিত্রগুলোর জন্য কবি হচ্ছে তার মনে আশা দেখতে পান। ওকে, তাইলে আমরা একটা সৃজনশীল মোটামুটি বুঝছি। ওকে, আরেকটা দেখি। নানা, শোনো নানা ভাই, আমরা যে আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছি সে তো এদের জন্য। মাঠে কর্মরত এক বৃদ্ধ কৃষকের দিকে তাকিয়ে ইশারা করে বললেন। নাতি, কি বলেন নানা ভাই, এই লোকটা তাহলে এখানে কেন? এত খাটুনি খাচ্ছে, আমাদের কি তাদের জন্য কিছু করা উচিত নয়? নাতি, আচ্ছা নানা ভাই, এদেশের সে সময়কার সবাই কি দেশের জন্য যুদ্ধ করেছে? নানা ভাই, হ্যাঁ ভাই, সব শ্রেণী পেশার মানুষ জীবনপণ যুদ্ধ করে জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। গ নাম্বারে কি বলা হয়েছে, যে উদ্দীপকের কৃষক তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে? কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে বলতো? শ্রমজীবী শ্রেণীর প্রতিনিধিত্ব করে। আমাদের তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় কিন্তু শ্রমজীবী শ্রেণী নিয়ে অনেক কথা দেখতে পাই আমরা, তাই না? কীরকম, যে কি জানি দেখতে পাই, ওই যে রিক্সাওয়ালা, তারপরে জেলে, মাঝি, তাদের কথা দেখতে পাই না? আমাদের কৃষকও কিন্তু সেই শ্রেণীর শ্রমজীবী মানুষেরই প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ, এই যে নিম্ন শ্রেণী পেশার মানুষের, নিম্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ। আচ্ছা, উদ্দীপকের নানা শেষ সংলাপ কি? সব শ্রেণী পেশার মানুষ জীবনপণ যুদ্ধ করে জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। আচ্ছা, মূলভাব ধারণ করতে পেরেছে কি না? হ্যাঁ, অবশ্যই মূলভাব ধারণ করতে পেরেছে, কারণ আমরা আমাদের কবিতায় এরকমই দেখতে পাই যে সব শ্রেণী পেশার মানুষ নিজের জীবন বিপন্ন করে দেশমাতৃকাকে রক্ষার জন্য এগিয়ে যাচ্ছে। তাইলে আমরা বলতে পারি যে ইয়েস, ইট ইজ কারেক্ট। তাইলে আমরা ফার্স্ট লাইনে এরকম করে লিখবো যে হ্যাঁ, এটা হচ্ছে যথার্থ, কেননা আমরা উদ্দীপকের মতো কবিতাংশে আমরা দেখতে পাই যে সব শ্রেণী পেশা, সব ধরনের মানুষ নিজেদের জীবন বিপন্ন করে দেশমাতৃকাকে রক্ষার জন্য এগিয়ে যায়। তারপরে সেকেন্ড প্যারায় আমরা উদ্দীপকে আসলে কি বলা হয়েছে, উদ্দীপকের নানা ভাই কি বলছেন সেটা লিখবো। তারপরে ঘ নাম্বারে সেইটার সাথে কিভাবে আমাদের কবিতা মিলে সেটা লিখবো, এবং লাস্টের প্যারায় জাস্ট লিখে দিব যে হ্যাঁ, তাইলে বলা যায় উদ্দীপক আর কবিতাংশের আলোকে আমরা বলতে পারি যে উক্তিটি যথার্থ। ঠিক আছে, এরকম করে আমরা লিখে দিতে পারবো। আচ্ছা, তাইলে আমাদের সৃজনশীল দুইটা আমরা দেখলাম কীভাবে লিখবো। আশা করি তোমরা অন্যান্য সব সৃজনশীল নিজেরা আনসার করতে পারবা। এবার আসো আমরা এমসিকিউ দেখি। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, শাহবাজপুরের জোয়ান কৃষক জানি কে? দাঁড়াও, সগির আলী না? সগির আলী না? শাহবাজপুরের জোয়ান কৃষক মনে হয় সগির আলী হবে। ও ইয়েস, পারছি। আচ্ছা, কবিতার শেষ চরণ কোনটি? ওই যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তাহলে লাইনটা কি? তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাদের সবটা মুখস্থ করা লাগবে না, প্যানিক করো না, বাট লাস্ট লাইনটা মনে রাখো যে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। কবিতাটা যদি তোমরা ভালো করে পড়ো, একটু বুঝে একটু ফিল নিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের এমনিই মনে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা, মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল বলো তো? মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। আমি কিন্তু তোমাদের বলছি যে ক্যারেক্টারগুলোর নাম মনে রাখবা। এসব কোশ্চেন কিন্তু আমি দেই নাই, এসব কোশ্চেন কে দিছে? এসব কোশ্চেন দিছে তোমাদের ঢাকা বোর্ড 2022। এসব কোশ্চেন কে দিছে? এসব কোশ্চেন দিছে তোমাদের যশোর বোর্ড 2022। তোমাদেরও কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য কোন ক্যারেক্টার কি করছে, কে মাঝি, কে জেলে, কে রিক্সাওয়ালা, সব মনে রাখতে হবে। ওকে, সোহরাব রিক্সা চালক, তাহলে সোহরাবের সাথে কার মিল আছে? আমাদের কে ছিল রিক্সা চালক? ছিল হচ্ছে রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। সাকিনা বিবির কপাল ভাঙলো বলতে কি বোঝানো হয়েছে? যে সাকিনা বিবি নির্যাতিত হয়েছেন, সাকিনা বিবির সর্বস্ব শেষ হয়ে গেছে, তাই না? সাকিনা বিবিকে তারা নিয়ে তার মানে সে হচ্ছে একদম সর্বহারা হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। তাহলে সাকিনা বিবির নির্যাতিত হওয়ার কথা এখানে বোঝানো হয়েছে।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় এতিম হলো, কে এতিম হয়েছে? যে অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর, তাহলে অবুঝ শিশু এতিম হলো। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, কথাটি দ্বারা বোঝানো হয়েছে স্বাধীনতা নিকটবর্তী, দেশ শীঘ্রই স্বাধীন হবে, একই কথা। পাক বাহিনীর পরাজয় আসন্ন, এটাও একই কথা। তাইলে আনসার হবে 1, 2 ও 3। আচ্ছা, যখন হানাদার বধ সঙ্গীতে ঘৃণার প্রবল মন্ত্রে জাগ্রত স্বদেশের তরুণ হাতে নিত্য বেজেছে অবিরাম মেশিন গান, মর্টার, গ্রেনেড। তাইলে এখানে কি বলা হয়েছে? যে হানাদার বধ সঙ্গীতে মানে হানাদারদেরকে পরাজিত করার জন্য, হানাদারদেরকে প্রতিহত করার জন্য এই দেশের তরুণের হাতে মেশিন গান, মর্টার, গ্রেনেড বেজে উঠতেছে। তাহলে উদ্দীপকের তরুণ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার প্রতিরূপ? আমি কি চুল দিয়ে এখানে টিক দিয়ে দিছি? আচ্ছা, কার প্রতিরূপ? মোল্লাবাড়ির বিধবা তো হবে না, কারণ তিনি তো হচ্ছে ওই যে দগ্ধ খুঁটি ধরে দাঁড়ায় আছেন। হরিদাসীও হবে না, হরিদাসীর তো সিঁদুর মুছে গেল। হরিদাসীর হাড্ডি সারেক অনাথ কৃষরি তো ওই যে থালা হাতে বসে আছে, সেও হবে না। মতলব মিয়া হচ্ছে মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, অর্থাৎ এখানে তার সাহসের কথাটা বলা হয়েছে। তাহলে এই চারজনের মধ্যে কেউ যদি দেশকে স্বাধীন করার জন্য এগিয়ে যান, সেটা হবে আমাদের মতলব মিয়া। ওকে, ঠিক আছে, লেটস গো। এরপরে উদ্দীপকের চেতনা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার যে দিকের সাথে মিল রয়েছে, কোন দিকের সাথে মিল হয়েছে? পাকিস্তান বাহিনীর হত্যাযজ্ঞ না নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ। এটা হবে। এটা কেন হবে? কারণ এখানেও এরকমই বলা হয়েছে যে হানাদার বধ সঙ্গীতে, যে হানাদারদেরকে বধ করার জন্য যে দেশের তরুণরা প্রতিরোধ গড়ে তুলতেছে, প্রতিবাদ গড়ে তুলতেছে, সেটার কথা বলা হয়েছে। তাইলে এখানে কি হবে? এখানে আনসার হবে নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ। তারাও যায় সময় বদলের পক্ষে শত্রুর মুখোমুখি, স্বাধীনতা যুদ্ধে তাই বৈঠা আর রাইফেল এক হয়ে গিয়েছিল ছিদামের হাতে। ওকে, তাইলে বৈঠা আর রাইফেল এক হয়ে গিয়েছিল মানে একজন মাঝির কথা বলা হচ্ছে, তাই না? যে মাঝির নিজের অস্ত্র কি? বৈঠা। মানে সে তার রেগুলার ডে টু ডে সে কোন জিনিসটা ব্যবহার করে? বৈঠা। সেই বৈঠা ফেলে হাতে রাইফেল তুলে নিয়েছে, যে সে আগে যেরকম করে বৈঠা চালাতো সেরকম করে সে রাইফেল চালাবে। তো বইটা শুনেই তো বুঝতে পারতেছি যে মাঝি কে ছিল? মাঝি ছিল মতলব মিয়া, তাই না? যে তাহলে ছিদাম কার প্রতিনিধিত্ব করে? মতলব মিয়ার প্রতিনিধিত্বই করবে। তারাও যায় সময়, আচ্ছা এটা কি পড়ছি? হ্যাঁ, একই কবিতা, একই উদ্দীপক। আচ্ছা, কবিতার যে বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে সেটা কি? সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ, এটা হবে। তারপরে মানবতা বিরোধীদের বিরুদ্ধে মানবিক মূল্যবোধের উচ্চারণ, না এখানে তো মানবতা বিরোধীদের কথা বলা হয় না সেভাবে, তাই না? দেশপ্রেমিকরা দেশের সংকটে নিষ্ক্রিয় থাকে না, এটার কথাও বলা হয়েছে। তাহলে আনসার হবে 1 ও 3। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় কার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক? কার চোখের নিচে বলো তো? ওই যে একটা বৃদ্ধ বসেছিল না, সেই বৃদ্ধ। তাহলে থুত্থুরে বুড়ো, থুত্থুরে বুড়ো, বুড়ো লোকের। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর, এ চরণে প্রকাশ পেয়েছে বর্বরতা এবং নৃশংসতা। বিশ্বাসঘাতকতার তো এখানে কিছু প্রকাশ পায় নাই, তাই না? তাহলে বর্বরতা এবং নৃশংসতা। ওকে, লেটস গো। মাতৃভূমি আমার দেশ, তোমার জন্য যুদ্ধে যাই, সারা গায়ে জড়াই রঙিন বেশ। উদ্দীপকে কথক তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার প্রতিনিধিত্ব করে? আচ্ছা, রুস্তম শেখ তো মারাই গেছে। দেখো, যত যোদ্ধা ক্যারেক্টার আছে সব কিন্তু মতলব মিয়াই হইতেছে ঘুরে ফিরে, তাই না? না, মতলব মিয়াই হবে। এখানে আনসারটা দেওয়া নাই, দাঁড়াও। টিং টিটিং টিটিং টিটিং, এটা হবে আনসার। হ্যাঁ, ওকে। মাতৃভূমি আমার দেশ। আচ্ছা, এটা না আমি কয়বার পড়ি একটা উদ্দীপক। আচ্ছা, যে বিষয়গুলো প্রকাশ পেয়েছে, কোন বিষয় প্রকাশ পেয়েছে? স্বাধীনতার জন্য সাধারণ মানুষের আত্মত্যাগ, ইয়েস। পাকিস্তানি সেনাদের বর্বরোচিত আচরণ, এখানে তো এরকম কিছু নাই, তাই না? বর্বরোচিত আচরণ কথা তো এখানে বলা হয় নাই। মুক্তিযোদ্ধাদের সংগ্রামে ভূমিকার প্রতি সহমর্মিতা, এটাও বলা হয়েছে। তাইলে 1 ও 3 হওয়া উচিত, ইয়েস, 1 ও 3। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় কার ফুসফুস? রুস্তম শেখের ফুসফুস, তাই না? রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। সেই রেল লাইনের ধারে মেঠোপথ চার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। এই মধ্যবয়সী নারীর সাথে কার মিল আছে বলতো? যে মোল্লা বাড়ির বিধবা ওই যে দাঁড়ায় আছে স্বাধীনতার জন্য অপেক্ষা করে, তাহলে কার সাথে হবে? মোল্লা বাড়ির বউ। অনাথ কিশোরী কেন হবে না? কারণ এই যে লাইক মধ্যবয়সী নারী তো, অনাথ কিশোরী তো কিশোরী, আর মধ্যবয়সী নারী তো মধ্যবয়সী, তাই হবে না। আর হরিদাসী তো স্বামী মারা গেছে, সেটা বলা হয়েছে। আর সাকিনা বিবির কপাল ভাঙলো, কিন্তু ওই যে প্রতীক্ষা করতেছে, এইরকম একটা পিকচার আমরা কার দেখতে পাই? এরকম একটা পিকচার কিন্তু আমরা দেখতে পাই মোল্লা বাড়ির বউয়ের।
শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কে ছিল শাহবাজপুরের জোয়ান কৃষক? কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, তাহলে সগির আলী। দানবের মতো চিৎকার করতে করতে কে আসে? শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কুকুরের আর্তনাদ দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে বলো তো? যে কুকুরের যে প্রভু ছিল, যে প্রভুর পরিবার ছিল, তাদের সবাইকে মেরে ফেলছে, তারপর কুকুরটা আর্তনাদ করতেছে। হ্যাঁ, যে একটা কুকুরও দুঃখে কষ্টে আর্তনাদ করতেছে, প্রতিবাদ করতেছে। তাহলে কি প্রকাশ পাইছে এখানে? যে প্রাকৃতিক প্রতিবাদ। সতর্ক সংকেত তো না, কারণ সব তো শেষ, আর কি হবে। আচ্ছা, এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে, উদ্ধৃতাংশের মনোভাবের সাথে ভাবগত মিল রয়েছে কোন কবিতা? যে মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। আচ্ছা, তাহলে ভাবগত মিল আছে কোন কবিতায়? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আমরা যেই কবিতা পড়তেছি সেই কবিতাই তো হবে, তাই না? আচ্ছা, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। তাহলে সাদৃশ্যপূর্ণ রচনা কোনটা? যে আমাদের এই কবিতাটা যে পড়লাম, যেখানেও কিন্তু এরকম বলা হয়েছে যে যতই জ্বলে পুড়ে যাচ্ছে, যে সবাই শহীদ হয়ে যাচ্ছে, সবাই মারা যাচ্ছে, তাও দেশের মানুষরা দেশকে স্বাধীন করার জন্য এগিয়ে যাচ্ছে। তাহলে আনসার কি? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আচ্ছা, উক্ত সাদৃশ্যের ভিত্তি হলো বাঙালির সাহসিকতা, ইয়েস, সংগ্রামের চেতনা, ইয়েস, দেশপ্রেম অলসো ইয়েস। তাহলে আনসার হবে 1, 2 ও 3। ওকে। ছিঁড়ি গোলামের দলিলকে ছিঁড়ি, বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি, খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি, কোথায় প্রাণ। যে গোলামের দলিলকে ছিঁড়ি, বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি, অর্থাৎ আমি কারো গোলামি করব না, মানে কেউ আমাকে একটা কিছু বলবে আমি সেটাই মেনে চলবো, এরকম হবে না। যারা বেপরোয়া, যারা নিজেরা বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ এবং সেই অনুযায়ী আগায় যায়, আমি হচ্ছে তাদের দলে গিয়ে ভিড়ব। তাহলে কার মধ্যে ফুটে উঠে বলো তো? আচ্ছা, এখানেও মতলব মিয়াই হবে, আর কেউ তো হওয়ার মতো নাই। আচ্ছা, ফুটে ওঠা চেতনা হলো প্রতিবাদী সত্তার জাগরণ, স্বাধীনতার জন্য আত্মত্যাগ, এটাও হবে, পরাধীনতার গ্লানি মুক্তি। তাহলে আনসার 3টাই হবে। ওকে, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় খই ফোটালো বলতে কি বোঝানো হয়েছে? খই ফোটালো বলতে বিকট আওয়াজ, প্রচণ্ড গুলি বর্ষণ, দুইটাই তো হয়, তাই না? গুলি বর্ষণ বেশি হওয়া উচিত, ইয়েস, কারণ গুলিরই তো আওয়াজ, তাহলে গুলি বর্ষণ। এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এখানে কি প্রকাশ পায়? মুক্তির আকাঙ্ক্ষা, দৃঢ় প্রত্যয়, প্রতিবাদী মনোভাব কি হবে? হওয়ার কথা। আচ্ছা, না, প্রতিবাদী মনোভাব হবে না, কারণ আমরা স্বাধীনতাকে বলতেছি যে হ্যাঁ তোমাকে আসতেই হবে, তো আমরা তো স্বাধীনতার কাছে প্রতিবাদ জানাচ্ছি না, তাই না? তাহলে আনসার হবে কি? এই দুইটা। ওকে। গুলি মুখ থুবড়ে পড়ে গেল সালাম চাচা, গুলি মুখ থুবড়ে পড়ে গেল রবিদা। আচ্ছা, মুখ থুবড়ে নাই, পড়ে গেল রবিদা। এটা কোন গল্পের লাইন তোমরা কি জানো? এটা হচ্ছে আমরা বুধা পড়ছি না, কাকতারুয়ার লাইন এটা। হায় রে, আমি চুল দিয়া বাড়ি দিয়া বোর্ড দাগায় ফেলতেছি। আচ্ছা, উদ্দীপকে প্রকাশিত দিকটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কোন পংক্তির সাথে ভাবগত সাদৃশ্য রয়েছে? আচ্ছা, এই যে খুন করে ফেলার কথা, মেরে ফেলার কথা, যে গুলি করে করে মেরে ফেলতেছে, তাহলে কিসের সাথে মিল আছে? তাহলে মিল আছে হচ্ছে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এটার সাথে মিল আছে। আচ্ছা, তাহলে আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতারও সব পড়া মোটামুটি শেষ। আমরা কবিতাটা বুঝলাম, তারপরে এখান থেকে কী অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে সেগুলো দেখলাম, তারপরে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো, অর্থাৎ গ এবং ঘ নাম্বারের যে প্রশ্নগুলো, সেগুলোও দেখলাম। এরপরে কী কী এমসিকিউ আসতে পারে, কী কী ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেগুলোও দেখলাম। তো আশা করি তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, কারণ আর কোনো টাইপের প্রশ্ন তো বাকি নেই, তাই না? তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।